বানপুর গ্রাম জঙ্গলের পাশে অবস্থিত একটা সবুজ গ্রাম ছিল। ওখানকার লোক জঙ্গল থেকে পাওয়া ফল, ফুল আর জড়িবুটি অন্য গ্রামে গিয়ে সেটা বিক্রি করে নিজের জীবন নির্বাহ করত। ফল নিয়ে নাও, তাজা তাজা ফল নিয়ে নাও। আরে শোনো, এই আনারটা কত দামে দিচ্ছ? দিদি 50 টাকা 1 কিলো। সোজা জঙ্গল থেকে নিয়ে এসেছি। আমাদের জঙ্গল আমাদের জীবনদাতা। বনপুর থেকে নাকি তুমি? হ্যাঁ দিদি। তোমরা তো সত্যি ভাগ্যবতী যে এত বড় জঙ্গলের কৃপা আছে তোমাদের ওপর। হ্যাঁ দিদি, তা তো বটেই। একটা কাজ করো, 20 টাকার এই কুলো দিয়ে দাও। কিন্তু গ্রামের ব্যবসায়ী ধনসুখলাল একজন লোভী ব্যক্তি ছিল। জঙ্গলের গাছ কেটে কাঠ বিক্রি করে ব্যবসা করত আর খুব টাকা রোজগার করত। কি এত কম? আরে এত কম দিয়ে তুমি 50 কেজি কাঠ নিয়ে যাবে? ধনসুখলাল বাবু, এইবারে দিয়ে দিন না, পরের বারে পয়সা দেবো। আমি আপনার পুরনো গ্রাহক। আরে তোমার কি মাথা খারাপ নাকি? এখানে আমি ব্যবসা করতে বসেছি, সমাজ সেবা করতে নয়। পয়সা থাকলে তবে নিয়ে যাও, নইলে এখান থেকে বিদায় হও। ধনসুখলালের গাছ কাটাতে জঙ্গলের গাছ কমতে শুরু করলো। একদিন নীলিমা নিজের বাড়ি থেকে সোজাসুজি জঙ্গলের দিকে গেল, কিন্তু সামনের দৃশ্য দেখে ওর চোখ অবাক হয়ে গেল। এটা কি? জঙ্গল হাওয়ায় কি করে উঠছে? আরে ভগবান, এটা কি করে হলো? আমার এক্ষুনি গিয়ে গ্রামবাসীদের সব বলতে হবে। গ্রামের জঙ্গল হাওয়ায় উড়তে দেখে নীলিমা দৌড়ে গিয়ে পুরো গ্রামকে সেই কথা বলল। ওর কথা শুনে যুবা প্রধান অজয় বলল, এটা বেশ অদ্ভুত ঘটনা দেখছি যে জঙ্গল হাওয়ায় উড়ছে। আমার তো মনে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো ভূতের চক্কর হবে। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কেউ আমাদের জঙ্গলের উপরে কালো জাদু করেছে। আরে যদি এভাবে জঙ্গল হাওয়ায় ওড়ে, আমরা কিভাবে নিজেদের জীবন নির্বাহ করব? কিভাবে ফল বার করে আর তাদের বিক্রি করব? গ্রামবাসীরা তো মরেই যাবে। অজয় মাঝখানে থামিয়ে বলল, নীলিমা দিদি, আপনি চুপচাপ থাকুন তো। সেরকম কিচ্ছু নয়। আসল ব্যাপারটা কি সেটা তো আমরা ওখানে গিয়ে জানতে পারবো। না বাবা না, ওখানে আমরা যাবো না, আমার খুব ভয় করে। সব গ্রামবাসীরা উড়ন্ত জঙ্গলে যাওয়াতে মানা করে দিল, কিন্তু অজয় একজন সাহসী আর শিক্ষিত ছেলে ছিল যে কিনা ভূত প্রেতের মতো জিনিসে বিশ্বাস করত না। আমি যাচ্ছি, আমি গিয়ে দেখি যে আসল ব্যাপারটা ঠিক কি। আরে কিন্তু যাবে কি করে? জঙ্গল তো হাওয়ায় উঠছে। কিছু না কিছু করতেই হবে। অজয় আর গ্রামবাসীরা একটা বড় সিঁড়ি বানালো, যেটা মাটি থেকে জঙ্গল অবধি টেকালো। অজয় উপরে উঠে জঙ্গলে পৌঁছালো, তো হাওয়ায় জোরে চলছিল। আরে আজকে জঙ্গলটা অন্যরকম লাগছে, এত জোরে হাওয়া দিচ্ছে। অজয় কিছু পদক্ষেপ এগোলো, তখনও একটা আওয়াজ শুনতে পেল। আরে বাবা, তোমার নাম অজয় তাই না? আগে মা, আমি বনপুর গ্রামের প্রধান। হ্যাঁ, বানপুর গ্রামের লোকের জন্য তুমি অনেক কিছু করেছো। আগে মা, শুধু নিজের কাজ করছি। বনপুর গ্রামের লোকজন তো এই জঙ্গলটাকে খুব ভালোবাসে, তাই না? এই গ্রামের লোকজনের তো এখানেই সাহারা চলে। কিন্তু মা, তুমি এখানে একা কি করছো? শুধু বাবা বুঝে নাও যে এই জঙ্গল এখন আমার, আর আমি এই জঙ্গলের। আমার পরিবারের মানুষ এই পৃথিবীতে আর নেই। এই বয়সে কাজ কিভাবে করব? এই জঙ্গলেই থাকতে শুরু করলাম। এখানেই খাবার পেয়ে যাই, এখানেই পাশে আমার কুঠি আছে, ওখানেই থাকি। কিন্তু তোমাদের এই গ্রামের ধনসুখলাল, যে কিনা কাঠের ব্যবসা করে, ও তো এই জঙ্গলকে নষ্ট করে দিচ্ছে। সে তো বটেই মা, নিজের কাঠের ব্যবসার জন্য ও তো গাছ কেটেই চলেছে, কিন্তু নতুন গাছ লাগাচ্ছেই না। যদি এইভাবে চলতে থাকে তাহলে এই জঙ্গলটা একদিন শেষ হয়ে যাবে। আমি অনেকবার বুঝিয়েওছি ওকে। প্রকৃতির সব সামঞ্জস্য নষ্ট হয়ে যাচ্ছে। ঠিকই বলেছেন মা, জঙ্গল শেষ হলে পরে তো গ্রামের লোকজন বাঁচবে না। তোমাদের ওই ধনসুখলালকে আটকানো উচিত, নইলে এই জঙ্গল এইভাবেই হাওয়ায় উড়তে থাকবে আর গ্রামবাসীরা জঙ্গল ছাড়া ছটপট করতে থাকবে। মা,
গ্রামের প্রধান হিসেবে আমি আমি এই সমস্যার সমাধান অবশ্যই করব। কিন্তু আপনি আমার সাথে চলুন মা, আমাদের গ্রামে আপনাকে দেখে নেবে। না বাবা, তুমি যাও। শুধু আমার জন্য এইটুকু করো যে ওই ধনসুখ লালকে গিয়ে বোঝাও, না হলে এই জায়গা শেষ হয়ে যাবে। অজয় যখন গ্রামবাসীদের এই কথা বলল, তো গ্রামবাসীরা সোজা ধনসুখ লালের ঘরে পৌঁছালো। কিন্তু ধনসুখ লাল মানা করে বলল, আরে আমি আমার ব্যবসা যদি বন্ধ করে দিই তাহলে পয়সা রোজগার করব কি করে? আমি কি ভিখারি হয়ে যাব নাকি? আরে ভাই, ব্যবসা বন্ধ করতে কে বলছে তোমাকে? আমরা শুধু এইটুকু বলতে চাইছি যে তুমি গাছ কাটা একটু কম করে দাও, আর সাথে অন্য কোনো কাজ শুরু করে দাও। আর যত গাছ তুমি কাটবে তার দ্বিগুণ গাছ জঙ্গলে লাগিয়ে দিন আপনি। দেখুন ধনসুখ লাল বাবু, আপনি যদি এমনটা না করেন তাহলে গ্রাম বাঁচবে না, তাই না? আপনি ব্যাপারটা বুঝুন। নতুন কাজ শুরু করাতে আমি আপনাকে সঙ্গ দেব। আমরা জঙ্গলে যে জড়িবুটি আর কন্দমূল রয়েছে সেগুলো বাজারে বিক্রি করে ভালো পয়সা রোজগার করতে পারি, তাই না? এই জড়িবুটি আর কন্দমূল দিয়ে ওষুধ তৈরি হবে, এতে ভালো পয়সাও পাওয়া যাবে। অজয়ের বোঝানোর পরে ধনসুখ লাল এই ব্যাপারটা বুঝলো। তো ধনসুখ লাল এর জন্য তৈরি হলো। যখন অজয় আবার জঙ্গলে গেল তখন ওই বৃদ্ধ মহিলাকে দেখতে পেল। এটা জেনে খুশি হলাম যে ধনসুখ লাল গাছ কম কেটে নতুন চারা লাগাবে। আমার মনে হয় এখন জঙ্গলের আগের মতো হতে কোনো সমস্যা হবে না। অন্যদিন জঙ্গল যখন আবার আগের মতন হলো, তো গ্রামের লোকেরা জঙ্গলে একাঠা হলো। আরে ধনসুখ লাল, জঙ্গলটা একেবারে দারুণ হয়েছে। আপনি আর অজয় মিলে এখন কাজ করতে পারেন। আরে হ্যাঁ, এরা তো নিজের কাজ করবে, কিন্তু আমাদেরকেও তো আবার নিজের কাজ করতে হবে। দুদিন হলো এক কানা করিও রোজগার করিনি। আরে নীলিমা দিদি, আপনি কেন এত চিন্তা করছেন? এখন তো সব ঠিক হয়ে গেছে, তাই না? ধনসুখ লাল আর অজয় একসাথে মিলে জঙ্গলের ওষুধ, জড়িবুটি আর কন্দমূল শহরে একটা ওষুধের কোম্পানিতে বিক্রি করত। টাকা দিতে দিতে অজয় বলল, ধনসুখ লাল, আমি বলেছিলাম না আপনার বিশাল লাভ হবে। হ্যাঁ ভাই, একবার দেখো না, এই কাজটা এত ভালো হচ্ছে যে আমি কখন ভাবিনি, জানো তো। ধনসুখ লাল, জঙ্গলকে সবসময় সম্মান করো। আপনি একটা কাজ করুন, এই যে কাঠের ব্যবসা রয়েছে না, এটাকেও বন্ধ করে দিন। যত আমরা জঙ্গলকে রক্ষা করব তত জঙ্গল আমাদেরকে বাঁচাবে, তাই না? তা একবার ঠিকই বলেছো তুমি। ধনসুখ লালের বিশেষ লোক ভীমা কন্দমূলের জন্য মাটি খুঁড়ছিল। তো ও একটা হাড়ি পেল যার মধ্যে খাজানা ছিল। ভীমা হাড়ি নিয়ে ধনসুখ লাল আর অজয়ের কাছে এলো। যখন ওরা দুজনে বট গাছের নিচে কথা বলছিল, মালিক, মালিক, এই দেখুন এটা কি, আমরা গুপ্তধন পেয়েছি যখন খুঁজছিলাম তখন। আরে বাহ, এত সোনা আর চাঁদি রূপো, আমি এগুলো বিক্রি করে বড়লোক হয়ে যাবো। ধনসুখ লাল, আপনি এটা কিরকম কথা বলছেন? এই ধন আমরা জঙ্গল থেকে পেয়েছি, এর উপরে কারোর কোনো একাত্ম অধিকার নেই। আমরা জঙ্গলে আরো বেশি গাছ লাগাবো, তাহলে গ্রামের রাস্তা, সরকারি স্কুল আর জল এসব কিছুর ব্যবস্থা করব, তাই না? মানে তুমি এগুলো নিজের বাড়ি নিয়ে গিয়ে এগুলো দিয়ে কিছু গুপ্তধন নিজের কাছে বের করে নেবে, তাই তো? ধনসুখ লাল বাবু, এটা না ধন আমার বাড়িতে যাবে না কিনা আপনার, এটা জঙ্গলের আমানত, এটাকে এখানেই থাকতে দিই না। অজয়ের কথা শুনে লোভী ধনসুখ লাল তখন তো চুপ থাকলো, কিন্তু নিজের বাড়ি আসার পর ভীমাকে বলল, ভীমা, ওই কলসির মধ্যে থাকা গুপ্তধনের চিন্তাধারা এখন আমার মনের মধ্যে ঘুর ঘুর করছে, জানো তো? কি যে করব। আরে কি আর করবেন মালিক, আজকে রাত্রি গিয়ে কলসিটাকে চুরি করে দেব আর বলে দেবো যে চোর চুরি করেছে। কার সাহস হবে যে আপনার দিকে আঙুল দেখাবে, তাই না? ওই কলসিটাকে আমি নিয়ে নেব, আজকেই ওই কলসিটা আমি নিজের কবজায় করে নেব। চাঁদনির রাতে জঙ্গলে কিছু আওয়াজ হলো। ধনসুখ লাল হাড়ির কাছে এসে হাড়িতে হাত দিল, তো একটা সাপ ধনসুখ লালকে ছোবল মারল। ধনসুখ লালের চিৎকার পুরো জঙ্গলে শান্তি ভঙ্গ হলো। জঙ্গল আবার সে আগের মতো হাওয়ায় উঠতে লাগলো। এটা দেখে অজয় যখন জঙ্গলে এলো, ওর সামনে সে বৃদ্ধ মহিলা ছিল। ধনসুখ লাল মৃত অবস্থায় পড়েছিল, ওর মুখ থেকে ঝাঁক বেরোচ্ছিল। এটা কি হলো?
ধনসুখলালের আবার কি হলো? ও মারা গেছে। ও এই ঘর আর খাজানা চুরি করার চেষ্টা করেছে, তাই সাপ ওকে ছোবল মেরেছে। ধনসুখলাল নিজের লোভের কাছে জিততে পারলো না, নিজের লোভের কারণে ওর এই অবস্থা হলো। কিন্তু মা, আপনি এটা কি করে জানলেন? এটা বলতেই ওই বৃদ্ধ মহিলা নিজের আসল রূপে চলে এলো। অজয়, আমি বন দেবী। আমি এই জঙ্গলকে রক্ষা করি। আমি এই জঙ্গলকে উড়িয়ে গ্রাম থেকে দূরে করেছি। ধনসুখলালের মতো লোকের জন্য আজ জঙ্গল বিপদে আছে। তোমার সাথে যেদিন দেখা হলো তো মনে হলো তোমার মতন ভালো মানুষ নিশ্চয়ই এই জঙ্গলকে রক্ষা করবে, কিন্তু ধনসুখলালের মতন লোভী মানুষ এই কার্যতে বাধা ছিল, কিন্তু ওকে মরতেই হতো। বনদেবীর কথা শুনে অজয় ধনসুখলালের ভুল বুঝতে পারলো, কিন্তু ও একজন ভালো মানুষ ছিল। হে দেবী মা, আমি মেনে নিচ্ছি যে ধনসুখলাল একজন লোভী ব্যবসায়ী, আর সে ভুলও করেছ। কিন্তু দেবী মা, ওর বাচ্চাদের কি ক্ষতি বলুন তো আপনি? এছাড়া ওর কি হবে? আপনি দয়া করে ওকে আবার জীবিত করে তুলুন। আমি কথা দিচ্ছি, এ আর কখনো এই জঙ্গল থেকে কিচ্ছু নেবে না। এ যদি আবার কখনো এটা করতে রাজি না হয়, তাহলে গ্রামের সাহায্যে আমি একে গ্রাম থেকে বাইরে বের করে দেব। আপনি একে আবার জীবিত করে দিন। বাহ অজয়, তুমি শুধু একজন ভালো প্রধানই না, বরঞ্চ একজন ভালো মানুষও। আমি ওকে এক্ষুনি জীবন্ত করছি, কিন্তু তুমি ওকে বুঝিয়ে দিও যেন জঙ্গলের মধ্যে কাটাকাটি না করে। আগে আমি এমনটাই করব। বনদেবীর হাত থেকে বেরোনো প্রকাশের কিরণে ধনসুখলাল আবার জীবন্ত হয়ে গেল। দেবী অদৃশ্য হয়ে গেল আর জঙ্গল আগের মতো হয়ে গেল। অজয় ওকে সব কথা খুলে বলল, কিন্তু ওর চোখে তখন অনুশোচনার জল ছিল। আমায় ক্ষমা করে দাও, আমি আমার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। পয়সা ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, জানো তো। কিন্তু এখন আমি আমার ভুল পুরো বুঝতে পেরেছি। অজয়, আমি আজ থেকে জঙ্গলের কাটার গাছ সব বন্ধ করে দেব আর জঙ্গলের ভালোর জন্য কাজ করব। ধনসুখলাল, এমনটাই করতে হবে, কিন্তু তবেই তো আমরা আমাদের আগামী প্রজন্মকে একটা ভালো জগৎ ফিরিয়ে দিতে পারবো। আমাদের লোভ ছেড়ে দিয়ে আমাদের মনুষ্যত্বের জন্য বাঁচতে হবে। গ্রীষ্মকালের দুপুরে গ্রামের চৌমাথাতে কিছু কৃষক বসেছিল। তাদের সবার চেহারায় চিন্তা আর ক্লান্তি ছিল। জমিদারের গুন্ডারা গ্রামেই ঘুরছিল। অশোক একটা কোনায় নিজের স্ত্রী লীলার সাথে কথা বলছিল। লীলা, এই ভৈরব সিং আমাদের প্রাণ নিয়ে নেবে। জমি কেড়ে নিয়ে করবেটা কি? যখন জমিতে কিছু ফলন ফলবে না, তাহলে লোভ কি কাজে দেবে? অশোক, রাগে কিচ্ছুই হবে না। আমাদেরকে জমিন বাঁচানোর জন্য অন্য কোনো উপায় খুঁজতে হবে। এটা কিরকম উপায় লীলা? বৃষ্টি হয়নি, ফসল ফলেনি, আমাদের এই জমিনে আর কিচ্ছু বেঁচে নেই, বুঝেছ? এই গ্রামে থাকা মানে প্রাণকে ডেকে নিয়ে আসা। তক্ষুনি গ্রামের প্রধান রামদাস ওখানে চলে আসেন। অশোক, তুমি ঠিকই বলেছ, ভৈরব সিং গ্রামকে নরক করে দিয়েছে। কিন্তু বাবা, তোমার মতো লোকজন যদি হার মেনে নেয়, তাহলে এই গ্রামের কি হবে? প্রধান মশাই, আমি লড়াই করতে চাই, কিন্তু কিভাবে? আমার কাছে এখন আর কিছুই তো বেঁচে নেই। তোমার কাছে তোমার পরিশ্রম আর সাহস রয়েছে অশোক, এটা ভুলে যেও না। অশোক চুপ হয়ে যায়, কিন্তু তার চোখে প্রশ্ন আর রাগ পরিষ্কার দেখতে পাওয়া যায়। পরের দিন অশোক ক্লান্ত হয়ে জঙ্গলের কিনারায় বসেছিল। তার চেহারায় চিন্তার রেখা ছিল। হঠাৎ করে সে গাছের পেছন থেকে কারোর হাঁটার আওয়াজ শুনতে পায়। একজন বয়স্ক ব্যক্তি লাকড়ির লাঠি নিয়ে আস্তে আস্তে অশোকের কাছে আসে। কি হয়েছে বাবা, কি ভাবছো? আপনি কে? আর এই নিরিবিলি জায়গায় কি করছেন আপনি? আমি একজন ভবঘুরে, কিন্তু তোমার থেকে বেশি হারিয়ে যাইনি বটে। মনে হচ্ছে তুমি তোমার জীবন থেকে হার মেনে নিয়েছো। আরে হারে তো সেই, যার কাছে কিছু থাকেই না। আমার জমি নষ্ট হয়ে গেছে, আমার পরিবার না খেয়ে রয়েছে, আর জমিদার আমার সব কিছু কেড়ে নিয়েছে, তাই না? তাহলে হেরে যাওয়াইটা একমাত্র পথ। আরে যে হেরে যায় সে নয়, যে লড়ে সেই পৃথিবী বদলায়। তুমি কৃষক, আর কৃষকের হাতে পৃথিবী পাল্টে দেবার ক্ষমতা রয়েছে। হ্যাঁ, ক্ষমতা? আমার জমি শুকনো, ওটার কোনো ক্ষমতা নেই। তাহলে তার ক্ষমতা আমি দেব। এই নাও, এই 3টে বীজ নাও, নিজের জমিতে গিয়ে পুঁতে দাও, আর মনে রেখো, যেটা ফলবে সেটা তোমার ভাগ্য পাল্টে ফেলবে। বয়স্ক লোকটা 3টে ছোট্ট ছোট্ট বীজ অশোককে দিয়ে দেয়।
এই বীজটাতে কি হবে? হ্যাঁ, এটা কোনো জাদু নাকি? জাদু আর পরিশ্রমের পার্থক্য তুমি বুঝতে পারবে না, বুঝেছো? কিন্তু মনে রেখো, যেটা ঝলমল করে সেটাকে সামনে রাখাটা কিন্তু অতটা সহজ নয়। অশোক, ওই বয়স্ক লোকটাকে আর এই বীজগুলো কি সত্যি আমাদের সহায়তা করবে? আমি তো জানি না লীলা, কিন্তু এই বীজগুলোকে পুঁতে কোনো ক্ষতি তো হবে না। হয়তো এ আমাদের শেষ একটা সুযোগ। যদি তুমি ওনার উপরে ভরসা করো তাহলে আমিও করি। আমাদের পরিশ্রম আর প্রার্থনা দ্বারা চমৎকার হতেই পারে। অশোক আর লীলা বীজ পুঁতে দেয় আর একে অপরকে দেখে। তাদের চেহারায় আশা আর ভয়ের মিশ্রণ ছিল। এখন আমাদের অপেক্ষা করতে হবে। এই বীজ কি করে সেটা আগামী দিনেই জানা যাবে। দুজনই নিজের বাড়িতে ফিরে যায়। সকালবেলা অশোক আর লীলা ক্ষেতের রাস্তায় হাঁটতে শুরু করে। যেই মাত্র তারা ক্ষেতে পৌঁছায়, তারা একটা আশ্চর্য রকমের আলো দেখতে পায়। মাটির ভেতর থেকে ছোট্ট ছোট্ট গাছ বেরিয়ে আসে আর খুব আলোকিত ছিল আর রাত্রের তারার মতো ছিল। অশোক, এই যে এগুলো কি? আমাদের মাটি তো খুব শুকিয়ে গেছিল, তাহলে গাছ কি করে এলো? এটা তো সেই বীজ যে বুড়ো লোকটা আমাকে দিয়েছিল। এটা কোনো সাধারণ গাছ তো মনে হচ্ছে না লীলা, মনে হচ্ছে যেন এটা কোনো আকাশের তারাগুলো দিয়ে জুড়ে রয়েছে। অশোক, এটা তো সত্যি চমৎকার। আমাদের জমিনে আলো এসেছে, এখন আমাদের গ্রামেও হাসি খুশি চলে আসবে। অশোক আর লীলা কিছুক্ষণের জন্য খুশি হয়। কিন্তু লীলা, গ্রামের লোক আর জমিদার এর ব্যাপারে যদি জানতে পারে, তাহলে এই ঝলমল তো আমাদের শেষ করে দিতে পারে। আমাদেরকে সচেত থাকতে হবে অশোক, কিন্তু সত্যি বেশি দিন পর্যন্ত লুকোনো যাবে না। পরের দিন গ্রামের লোকেরা ক্ষেতের কাছে জমা হয়। সবাই চমৎকারী গাছগুলোকে দেখছিল। তাদের চোখে আশ্চর্য আর খুশি ছিল। কিন্তু ভিড়ের মাঝখানে জমিদারের একজন লোক এইসব দেখে। তখন সে দৌড়ে ভৈরব সিং এর কাছে চলে যায়। অশোক দাদা, এই গাছগুলো কোত্থেকে এলো? এই তো মনে হচ্ছে চমৎকারী। বাবা ভাই, এইটা ঈশ্বরের দান আর কি। আমি শুধু পরিশ্রম করেছি আর এটা ফলেছে আর কি। এই গাছ যদি আমাদের জমিতেও হয় তাহলে আমাদের ভাগ্য পাল্টাতে পারে। অশোক, তোমার জমিতে আসার একটা আলো দেখা দিয়েছে, তবে তোমাকে সাবধান থাকতে হবে। জমিদারের কাছে এই খবর পৌঁছলে ও কিন্তু তোমার কাছ থেকে কেড়ে নেবে সব। অশোক কিছু বলতেই যাচ্ছিল, তক্ষুনি দূর থেকে ভৈরব সিং আর তার লোকেরা আসে। ভৈরব সিং নিজের লোকেদের সাথে খেতে পৌঁছায়। তার চেহারায় রাগ আর লোভের মিশ্রণ ছিল। উনি ক্ষেতের চমকদার গাছগুলো দেখেন। তাহলে এই হলো তোমার চমৎকার অশোক। আমার জমির মধ্যে এই জাদু ফলিয়ে তুমি আমার চোখের মধ্যে ধুলে দেওয়ার চেষ্টা করেছো। জমিদার বাবু, এই জমিটা আমার। আমি এটাকে নিজের রক্তে তৈরি করেছি। এই গাছগুলোর আপনার কোনো অধিকার নেই। তোমার জমি, তোমার সাহস কি করে হলো এই কথাটা বলা? না, এই পুরো গ্রাম আর সমস্ত জমি আমার, বুঝেছো? হ্যাঁ, এখন এই ঝলমলে গাছগুলো আমার। জমিদার সাহেব, ভগবানের আশীর্বাদ কোনো একজনের জন্য হয় না, কিন্তু এই গাছগুলো পরিশ্রম আর বিশ্বাসের ফল। চুপ করো তো, আমি যেটা বলবো সেটাই হবে। আজ থেকে এই জমি আমার। অশোক, তুমি যদি প্রতিবাদ করেছো তাহলে তার জন্য যা হবে সেটার জন্য তৈরি থেকে জানো। ভৈরব সিং নিজের লোকেদেরকে গাছগুলোকে তুলে ফেলার আদেশ দেন। অশোক আর লীলা মাঝখানে এসে আটকানোর চেষ্টা করে। গ্রামবাসীরা অশোকের সাথ দিতে এসেছিল, কিন্তু জমিদারের গুন্ডারা হাতিয়ার বার করে নেয়। জমিদার বাবু, এটা অন্যায়, কিন্তু গরিবদের জমি কেড়ে নিয়ে আপনি কোনো লাভ হবে না। এই আমি সোনা পাবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই গাছগুলো কোনো সাধারণ জিনিস নয়। এর ঝলমলন্দা দেখে আমি যে গয়নার গন্ধ পাচ্ছি। জমিদার লোকেদেরকে গাছ ওঠানোর জন্য ছেড়ে দেয় আর ওখান থেকে চলে যায়। অশোক আর লীলা খুব চিন্তায় পড়ে যায়। অশোক আর লীলা বাড়ির বাইরেই দাঁড়িয়েছিল। দুজনেই খুবই চিন্তায় ছিল। বয়স্ক ব্যক্তি আরো একবার তাদের সামনে প্রকট হন। অশোক, আমি তোমাকে আগেই তো বলেছিলাম যে গাছের ঝলমল শুধু তোমার পরিশ্রমের ফল নয়, বরং একটা রহস্যের দরজা। কিরকম রহস্য? এই গাছগুলো নক্ষত্র লোকের দরজা খুলে দেয়।
ওই লোকে গয়না লুকানো আছে, আর লোভে ভরা মানুষ ওখানে পৌঁছতে পারবে না তো। যদি এরকমটা হয় তাহলে জমিদার ওখানেও পৌঁছানোর চেষ্টা করবেন। আমাদের কি করা উচিত? নক্ষত্র লোকের দরজা তোমায় খুলতে হবে, কিন্তু মনে রেখো যে ওখানে যাবে তাকে তার মনের মধ্যে যে সত্য রয়েছে সেটা সম্মুখীন হতে হবে। অশোক আর লীলা একে অপরের দিকে তাকায়। তাদের চেহারায় ভয় আর সাহস দুটোই ছিল। তারা জানতো যে এখন তাদেরকে জমিদারের সাথে লড়াই করতে হবে। বয়স্ক ব্যক্তি অশোক আর লীলাকে খেতে নিয়ে আসে। গাছের চমক আগের থেকে আরো বেড়ে গেছিল, যেন আকাশে তারা আস্তে আস্তে টিমটিমায়। অশোক, সময় এসে গেছে। এই গাছগুলোর চমক নক্ষত্র লোকের দরজা খুলছে। তোমাদেরকে ওখানে যেতে হবে, কিন্তু মনে রেখো গুপ্তধন পর্যন্ত পৌঁছানো সহজ হবে না। লোভ আর ভয় তোমার সব থেকে বড় শত্রু হবে। এর ফলে যদি আমাদের গ্রামের নষ্ট হয়ে যাওয়া জমি আবার ঠিক হয়ে যেতে পারে, তাহলে এই পরীক্ষার জন্য আমরা তৈরি রয়েছি। আমরা নিজেদের পরিশ্রম আর সঠিক রাস্তা দিয়ে এই পর্যন্ত পৌঁছেছি, এখন আমরা পেছনে যাব না। বয়স্ক ব্যক্তি মন্ত্র পড়েন, গাছের চমক আরো বেড়ে যায়, আর একটা তেজ আলোর সাথে মাটি ফাটতে শুরু করে। একটা জাদুই দ্বার চলে আসে। অশোক আর লীলা আস্তে আস্তে তাতে প্রবেশ করে। অশোক আর লীলা নক্ষত্র লোকে প্রবেশ করে। সেই জায়গাটা জাদুই ছিল। প্রত্যেক দিকে তারার চমক আর সোনার গাছ ছিল, আর মাঝখানে একটা পুকুরও ছিল, যার মধ্যে দিয়ে হালকা আলো বেরোচ্ছিল। পুকুরের কাছে একজন রক্ষক দাঁড়িয়েছিলেন। তার আকার বিশাল আর চমকদার ছিল। কে তুমি, আর এখানে কেন এসেছো? আমি অশোক, একজন কৃষক। আমি এখানে অমৃত জল নিতে এসেছি, যাতে আমাদের গ্রামের নষ্ট হয়ে যাওয়া জমি ঠিক হতে পারে, যাতে গ্রামের লোকের খিদে মেটাতে পারি। অমৃত জল শুধু সেই পাবে যে নিঃস্বার্থ আর সত্যনিষ্ঠ হবে। লোভী মানুষ এই জল নষ্ট করে দেয়। তোমার মন কি একদম সততায় ভরা? আমরা নিজেদের পরিশ্রম দিয়ে এর চাষ করেছি। আমাদের উদ্দেশ্য শুধু গ্রামকে বাঁচানোর। রক্ষক হাসতে শুরু করে, কিন্তু তক্ষুনি নক্ষত্র লোকে জোরে আওয়াজ আসে। ভৈরব সিং আর তার লোকেরা জাদুই দ্বারের দ্বারা প্রবেশ করেছিল। তাহলে এই হলো সেই গুপ্তধন। অশোক, তুই মূর্খ। এই গুপ্তধন এখন আমার। এগুলো আমি সোনা আর রূপে পরিবর্তন করব। অমৃত জল লোভী মানুষদের জন্য নয়। তুমি যদি এটাকে ছোঁও তাহলে এটা তোমাকে শেষ করে ফেলবে। কেউ আমাকে শেষ করতে পারবে না। আমি আমার শক্তি দিয়ে সবকিছু গ্রহণ করব। ভৈরব সিং পুকুরের দিকে এগিয়ে যায়। যেইমাত্র সে অমৃত জলকে ধরে, পুকুরের জল আগুনে পরিবর্তিত হয়। ভৈরব সিং আর তার লোকেরা চিৎকার করতে করতে মরে যায়। অশোক আর লীলা ভয়ের চোটে সবকিছু দেখে। দেখলে তো, লোভের পরিণাম এরকমই হয়। আমরা দেখেছি আর বুঝতেও পেরেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য শুধুমাত্র গ্রামের লোকেদের উপকার করার জন্য। আমরা কি অমৃত জল পাবো? তুমি তোমার সততা নিঃস্বার্থতার একটা প্রমাণ দিয়েছো, আর এটা পাওয়ার অধিকার অর্জন করেছো। এই নাও। রক্ষক অশোককে একটা সোনালী কলসিতে অমৃত জল দেয়। অশোক আর লীলা আবার গ্রামে ফিরে আসে। তারা অমৃত জল নিজের জমিতে ছিটিয়ে দেয়। দেখতে দেখতে শুকনো জমিতে গাছ চলে আসে। খেতে ফসল দেখতে পাওয়া যায়। গ্রামের লোকেরা খুশিতে নাচতে শুরু করে। অশোক, তুমি আমাদের আশায় আলো ছড়িয়ে দিয়েছো। এখন এই গ্রাম সমৃদ্ধ হয়ে যাবে। এটা আমাদের পরিশ্রম আর সততার ফল। শুধু নিজের শক্তির উপর ভরসা রাখতে হতো। আর এটাও বোঝার ছিল যে লোভ করলে কিছুই পাওয়া যায় না, কিন্তু পরিশ্রম করলে সবকিছু পাওয়া যায়। গ্রামের লোকেরা অশোক আর লীলাকে ধন্যবাদ জানায়। গ্রামে প্রত্যেকেই খুশি ছিল। অশোক আর লীলা ফসলের কাছে পৌঁছায়। বয়স্ক লোকটা আরো একবার তাদের কাছে আসেন। আপনি কে বাবা, আর আপনি কেন সাহায্য করেছিলেন? অশোক, আমি নক্ষত্র লোকের রক্ষাকর্তা। আমি বহু বছর ধরে এই পৃথিবীতে ভ্রমণ করে বেড়াই, আর লোকজনকে আমি খুঁজে বেড়াই যারা সততা আর নিঃস্বার্থতার সাথে নিজের জমি আর জীবনটাকে সবসময় সুযোগ করে তোলার চেষ্টা করে। আমাদেরকে কেন নির্ণয় করলেন? কারণ আমি তোমাদের পরিশ্রম আর সততাকে দেখতে পেয়েছিলাম। তো তোমাদের মতন মানুষই তো অমৃত আর নক্ষত্র লোকের শক্তি সঠিক ব্যবহার করতে পারে।